في أكبر বুঝে গেছেন আপনারা। আজকে অ্যাকচুয়ালি একটু আমি কিছু জিনিস রিসার্চ করছিলাম, তার কারণ আমার এক বন্ধুর সঙ্গে না একটু ঝামেলা হয়ে গেছে। ঝামেলাটা বেসিক্যালি কী বলুন তো, মানে এই কিছুদিন ধরে যা চলছে আমাদের ক্রস বর্ডারের মধ্যে এবং যে হামলাগুলো হয়ে গেল সেটার পরিপ্রেক্ষিতে এই যে ইন্ডিয়া পাকিস্তানকে অ্যাটাক করল, এই নিয়ে অনেকের উন্মাদনা। আমার পাশে একটি বাড়িতে প্রায় প্রতিদিনই T20 ম্যাচের মতন তারা খুব উদ্গ্রীব, মানে যুদ্ধ ব্যাপারটা যেন লোককে একটু বেশি করে আলোড়ন দিচ্ছেন। কিন্তু আপনারা কি বুঝতে পারেন বা জানেন যারা এই ক্রস বর্ডারের মধ্যে রয়েছে বা ফ্রন্টিয়ার্সের মধ্যে রয়েছে সেই সব জায়গাতে তারা কীভাবে দিন কাটায়, একটা যুদ্ধ কতখানি তাদের প্রতিদিনের জীবনযাত্রাকে ব্যাহত করে এবং কতটা টেনশানে তাদের থাকতে হয় সেটা হয়তো আমরা বুঝতে পারি না। আমরা টিভির দিকে তাকিয়ে এটাকে বেশ এনজয় করছি, এই ইন্ডিয়া এটা করে দিল, এই পাকিস্তান আসলো, একে জবাব দিতে হবে, এই করতে হবে, মানে এই ব্যাপার। তো এই নিয়ে একটু কথাবার্তা আমার সঙ্গে হচ্ছিল আমার এক বন্ধুর, তো তার সঙ্গে বেশ আমার একটা ঝামেলা হয়ে গেল সর্ট অফ। ব্যাপারটা ছিল আদৌ কি যুদ্ধর প্রয়োজন আছে, মানে যুদ্ধ তো এখনও সব জায়গাতেই চলছে, প্রক্সি ওয়ার। এই যুগে কি অ্যাকচুয়ালি এই টেলিং দিয়ে যুদ্ধ করার খুব কি দরকার রয়েছে, সেটা নিয়ে আজকে কথা বলবো। আমি প্রবেশ, আর আপনারা দেখছেন সিটি টক্স। এই যে হামলাটা হলো, কেন এই হামলা হলো এবং এর রিটালিয়েট যেটা করলো ভারত অর্থাৎ ইন্ডিয়া পাকিস্তানের উপর, সেটা কতখানি প্রাসঙ্গিক সেটা নিয়ে আজকে কথা বলবো। চলুন শুরু করা যাক আজকে একটা ছোট্ট রিভিউ সর্ট অফ এই সিটি টক্সে। বন্ধুরা, কাশ্মীরের যে ইস্যুটা সেটা কিন্তু আজকের ইস্যু নয়। স্বাধীনতার পর থেকেই একটা প্রবলেম আমাদেরকে বহন করতেছে। নানা ধরনের সরকার এসছে, তারা কথাবার্তা বলেছে, কখনো হয় না, আর এই যে একটা প্রবলেম সেটা চলে আসছে। 2019-এর অ্যাব্রোগেশন অফ 370 আর্টিকেল 370-এর পরেও কাশ্মীরের প্রবলেম ঠিক মতন হয়নি। কিন্তু লাস্ট কিছুদিন আগে যেটা গোলমাল হয়ে গেল পেহেলগাঁওয়ে, সেটা সত্যি মর্মান্তিক। এবং মর্মান্তিক এই কারণ কিছু নিরীহ মানুষের প্রাণ গেল, আর সেই কারণেই টেরোরিজমটা সত্যি এক ধরনের জঘন্য ধরনের কাজ, যেখানে যুদ্ধর নাম করে কিছু সাধারণ মানুষ টার্গেটেড হয়। তবে এটা হয়েছিল, সেখানে কি কোনো ধরনের ইনফরমেশন বা ইন্টেলিজেন্স ব্রিজ ছিল? তাহলে কি করে তারা এসে পার্টিকুলার ধর্মকে কেন্দ্র করে এই জিনিসটা করা হলো? এবং এটা করার সঙ্গে সঙ্গেই ইন্ডিয়া রিটালিয়েট করলো, যার নাম হচ্ছে সিন্দুর অপারেশন সিন্দুর। নানাভাবে এরকম চলে এবং তারপরে হঠাৎই এতটাই এটা বেড়ে যায় যে ইন্ডিয়া একেবারে LOC-কে কভার করে ডাইরেক্ট চলে গেল। এই মেসেজটা ইন্ডিয়া অ্যাকচুয়ালি দেওয়ার কথা ছিল, কারণ ইন্ডিয়া একটা মেসেজ দিতে চায় যে যখনই এরকম টেরোরিজম হবে তখন সে আর কিছু কথা ভাববে না, চলে যাবে, এবং তার একটা অবজেক্টিভ ছিল সেটা দেওয়ার জন্য। কিন্তু সেই অবজেক্টিভ যখন দেওয়া হলো, তার সঙ্গে সঙ্গে যে জিনিসগুলো হয়, যে শেলিং হচ্ছে দু তরফ থেকে যেটা হচ্ছে, সেখানে কিছু নিরীহ মানুষের প্রাণ যায় এবং সেটা কিন্তু সত্যি দুঃখর। একটি মানুষেরও যদি প্রাণ যায় সেটা খুবই খারাপ। এবার কেউ বলবে যে এটা আপনি কেন বলছেন, কারণ ওখানে যারা মারা গেল তারাও তো নিরীহ ছিল, তার মানে তারা নিরীহ ছিল, তার মানে এবার ইন্ডিয়াও আরও কাউজনকে মারবে। তাহলে ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে বেসিক ডিফারেন্সটা কী হবে? আমার সঙ্গে আমার বন্ধুর যে প্রবলেমটা হলো, সে ভাবছিল হয়তো আমি এটা নিয়ে ভাবছি না, ভাবছে তারা নিজেদেরকে প্যাট্রিয়ট ভাবছে। প্যাট্রিয়ট মানে হচ্ছে সঙ্গে সঙ্গে গিয়ে মারবে, ধরবে। আজকের যুগে শেলিং ছাড়াও কিন্তু একজনকে বসিয়ে মার দেওয়া যায়, মার খাওয়ানো যায়, এবং সেটাকেই বলা হয় প্রক্সি ওয়ার। পাকিস্তানের মতন একটি দেশকে আমার মনে হয় তাকে আমি কনসিডারেশনের মধ্যে আনি না। তার কারণ একটা দেশ যার নিজের কিছু কাজ
কোনো ক্ষমতা নেই, শুধু ধর্ম নিয়ে কথাবার্তা বলছে। যেই দেশগুলো ধর্মকে বেশি প্রায়োরিটাইজ করে বা বেশি কেন্দ্রভূত করে সেই সব দেশে উন্নতি কিন্তু হয়নি। যদি আপনারা আশেপাশে দেখেন তাহলে বুঝতে পারবেন। পুরো মিডল ইস্টে মোস্ট অফ দ্য দেশগুলো যেগুলোকে মুসলিম বা ইসলামকে মেনে চলে, তারা কেন্দ্রিক একটা ধর্মকেন্দ্রিক একটি দেশ, সেগুলো কখনো বড় হতে পারেনি। তার তুলনায় সেকুলার যেসব দেশ রয়েছে সেটা অনেকটাই বেড়ে যাচ্ছে, বাড়ন্ত হয়, কারণ তারা ধর্মকে একটা পাশে রেখে তারা অন্য কাজে কনসেন্ট্রেট করে। পাকিস্তান সেটা না করে বারবার করে ভারতের সঙ্গে এই টাসেলের মধ্যে আসে। ভারত চাইলে পুরো পাকিস্তানকে নিমেষে কবজা করে নিতে পারে, কিন্তু সে কেন করছে না? এখানেই কূটনৈতিক বা রাজনৈতিক বিষয়। তার কারণ পাকিস্তানের মতন এরকম বহু দেশ আছে, ছোট ছোট দেশ, যেই দেশগুলো আসলে ডিপেন্ডেন্ট আরও কিছু বড় রাষ্ট্রের। সেই রাষ্ট্র হচ্ছে চায়না, আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, বাংলাদেশ, এদের সকলকেই বেশ ভালোভাবে করে ঋণে সাহায্য করে যাচ্ছে চায়না কিন্তু নিজেদের টেরিটরি বাড়াচ্ছে ঋণ দিয়ে। তারা সেই সব দেশকে ঋণ দিচ্ছে যারা জানে যে সেই ঋণটা মুকুব করতে পারবেন না। পাকিস্তানকেও চায়না এইভাবে করে অনেক ঋণ দিয়ে সাহায্য করেছে। এবার ব্যাপার হচ্ছে, ধরুন আমি কারো কাছ থেকে 1 কোটি টাকা নিলাম এবং তারপরেই আমার তাকে ঋণ ফেরত দিতে আমি যদি না পারি বা এমন কিছু একটা গোলমাল হয় আরেকজনের ব্যক্তির সঙ্গে আমার, তখন যার কাছ থেকে আমি নিয়েছিলাম সে কী করবে? ইদার সে সেই ব্যক্তির সঙ্গে টাসেলে চলে যাবে, কারণ তার না হলে সে যে আমাকে টাকাটা দিয়েছে সেটা সে ফেরত নিতে পারবে না, বা একটা হতে পারে যে সে নিজেই চায় যে আমি যাতে টাকাটা ফেরত দিতে না পারি, তাহলে সে আমার পুরোপুরিভাবে কবজা করে নিতে পারবেন আমার অ্যাসেটসের ওপর। এইখানটাই হচ্ছে চায়নার, এইভাবে করেই ওরা অ্যাগ্রেসিভ ওয়েতে মুভ করে যাচ্ছে। বাংলাদেশের মধ্যে এত ঋণ দিয়েছে, এখন বাংলাদেশ যদি সেটা না চুকোতে পারে তাহলে হয়তো চায়না সেই বাংলাদেশের মধ্যে ঘাঁটি গাড়তে পারবে। তার মানে কি হলো, চারপাশে তাহলে দেখেন, তাহলে চারপাশে চায়না ভারতকে কিন্তু ঘিরে ফেলতে পারে। অতএব আমার বক্তব্য এটাই, ইন্ডিয়া স্ট্র্যাটেজিক্যালি পাকিস্তান বা এই সব দেশগুলো যারা এই ধরনের বিভ্রান্ত সৃষ্টি করছে তাদেরকে যদি স্ট্র্যাটেজিক্যালি ট্যাকটিক্যালি যদি করে, তাহলে এত গোলাবর্ষণেরও দরকার নেই। আর আশেপাশে যেই মানুষগুলো আছে, সাধারণ মানুষের দু তরফেই, পাকিস্তানেও তো কিছু সাধারণ মানুষ আছে, পাকিস্তানের সব লোক তো আর টেরোরিজমকে দেয় না। এইটা যদি কেউ ভেবে থাকে তাহলে তো সে বলবে যে মারামারি করা উচিত। আমি সেই জন্যই আমার ওই বন্ধু বলেছিলাম, সে শুনতে নারাজ, সেই জন্য আমাদের ডিসকাশনটা ইনকমপ্লিট হয়ে যায়। কিন্তু আপনারা বুঝতে পারবেন যে যুদ্ধ এই গোলাগুলি দিয়ে প্রাণহানি করে যুদ্ধ করার কোনো দরকার নেই, কারণ সেইভাবেই তৈরি হয়ে গেছিলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ইউনাইটেড নেশনের ফর্মেশন। তাই আখ্যা দেয় যে হাতাহাতি না করেও অন্যভাবেও কিন্তু এখন লড়া যায়। আর এই যে সিজফায়ারটা হলো, সেই সিজফায়ারটা করার পেছনে ডেফিনেটলি আমেরিকা তো সব জায়গায় বিগ ব্রাদার, সে মাঝখানে মাথা ঢুকিয়ে যায়। তো সেটা না করেই ইন্ডিয়া বহুদিন আগে এখনও পর্যন্ত এইসব না করে যদি পুরোপুরি স্ট্র্যাটেজিক্যালি পুরো পাকিস্তানকে একঘরে করে রাখা যায়, তাহলে কিন্তু অনেক কিছু করা যেতে পারে। তার জন্য শেলিং করা উচিত, কারণ ছোট একটা দেশ সে যদি তার সর্বস্ব মারামারি আর ঝগড়াঝাটি করতে লাগিয়ে দেয়, সে তো নিজেকে ডেভেলপ কী করে করবে? ইন্ডিয়া আস্তে আস্তে ডেভেলপ করেছে, সেইভাবে করেই আগেও হয়তো এগোবে, কিন্তু তার জন্য তার স্ট্র্যাটেজিক্যালি ভাবাটা দরকার। তো আমার মনে হয় যুদ্ধ করে সাধারণ মানুষের প্রাণ যায়, তো যুদ্ধ থেকে বিরত থাকাটা বেটার। আজকে বুদ্ধ পূর্ণিমা, আর বুদ্ধ পূর্ণিমাতে আমার মনে হলো যে এই কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ পিস ইজ ইম্পর্ট্যান্ট। পিস থাকলে আমরা আরও এগোতে পারবো। আর চায়নার স্ট্র্যাটেজিক্যালি যেভাবে করে চায়না মুভ করছে, ইন্ডিয়াও করতে পারে। চায়না সারা বিশ্বে তাদের নিজের প্রোডাক্টকে এইরকম করে করে মার্কেট করছে। ইভেন আমি যেই এখন রেকর্ড করছি, আমি যেই ক্যামেরা দিয়ে, সেটাও চাইনিজ প্রোডাক্ট। আমার এক পরিচিত কলিগ বা বন্ধু বলতে পারেন, দাদা বলতে পারেন, ও বলে দিল যে ইন্ডিয়া আস্তে আস্তে করে নিজেকে ডেভেলপ করেছিল লড়াই করার জন্য। ডিফেন্সটা হওয়া উচিত আমাকে প্রোটেকশনের জন্য। ডিফেন্স করে আমার অ্যাগ্রেশন করার দরকার নেই। অ্যাগ্রেশন করা যেতে পারে ইকোনমিক ওয়েতে। যদি আমরা অ্যাগ্রেসিভ ওয়েতে মুভ করি, ইকোনমিকে বাড়াই, তাহলে অটোমেটিক্যালি শক্তিশালী হওয়া যায়। তার জন্য বন্দুক ওঠানোর
প্রয়োজন হয় না, গোলাগুলি করা হয় না। এইসব জিনিসগুলো একটু চিপ ধরনের লাগলো, কারণ এই দেশত্ববোধের কথা বলে দিয়েই সঙ্গে সঙ্গে পুরো একটা দেশকে ইউনাইট করার মতন জায়গাতে এনেছে। ইউনাইটেড যদি হতে হয় আমাদেরকে এই ধর্মীয় গোড়ামি থেকে বেরিয়ে প্রগ্রেসিভ ওয়েতে সকলকে নিয়ে চলার কথাটা ভাবা উচিত। কারণ আমরা বেশি যদি ধর্ম নিয়ে বা এই রিলিজিয়ন নিয়ে মাতামাতি করি তাহলে নিজেদের ডেভেলপমেন্টটা কী করে করব। ইন্ডিয়া একটা বিউটিফুল কান্ট্রি, যেখানে সব ধর্মীয় সব ধরনের লোক, এত এথনিক গ্রুপের একজন লোকরা সকলে মিলে রয়েছে। এরকম ডাইভার্সিফাইড নেশন বা রাজ্য কোথাও নেই পৃথিবীতে। মানে এটা যদি ইন্ডিয়া যদি ইউরোপের মতন করে তুলনা করি, হয়তো এই ছোটো ছোটো এক একটা রাষ্ট্র, আমাদের ছোটো ছোটো যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলো এক একটি রাষ্ট্রতে হয়তো পরিণত হতে পারে, কিন্তু সেটা নয়। আমরা সকলে একসঙ্গে মিলে একইভাবে একই ভাষাতে কথাবার্তা বলছি। ভিন্ন ভিন্ন ভাষা থাকা সত্ত্বেও আমাদের একটা কমন ইন্টারেস্ট রয়েছে, কারণ আমরা ইন্ডিয়ান, আমরা ভারতীয়। এটা খুব ইম্পর্ট্যান্ট। যুদ্ধ না করেও অনেকভাবে যুদ্ধ করা যায়। আমি তাকে বলেছিলাম সিজফায়ারের কথা, সে আবার আমাকে বললো নাকি সিজফায়ারকে উল্লঙ্ঘন করেছে। পাকিস্তানের একটা প্রবলেম রয়েছে, এরা মাঝে মধ্যে করে, বা তাদের কাছে হয়তো ইনফরমেশানটা ঠিক মতো পার্কুলেট করে না, কারণ তারা মাথাটা তাদের, আমি বলবো যারা যুদ্ধ করছে মোটা মাথা দিয়ে যুদ্ধ করা যায় না। একটু ভালোভাবে করে যুদ্ধ করতে গেলে নিজের ভেতরের যে পাওয়ার বা ইন্টেলিজেন্সকে বাড়াতে হবে। সেটা ইন্ডিভিজুয়ালের জন্য যেমন এটা ইম্পর্টেন্ট, সেটা একটি রাষ্ট্রের জন্য ইম্পর্টেন্ট। আশা করি বোঝাতে পারলাম। আর এইটি যুদ্ধটা কোনো একটা T20 ম্যাচ বা ক্রিকেট নয় যে সঙ্গে সঙ্গে খুলে তার এনজয় করা। ভাবা উচিত তাদের, যাদের বাড়ির চারপাশে, যাদের পড়াশোনা করতে গিয়ে পরীক্ষা দেওয়ার সময় দুম করে 2-3টে শেলিং হলো, পারবেন সেই সব জায়গাতে থেকে আপনার বাচ্চার যদি এরকম অবস্থাটা হয়, তাহলে আপনারা কেন এগুলোকে এনজয় করেন? যুদ্ধ কখনোই ভালো নয়, সেটা ক্ষতি, আমাদের ক্ষতি এবং আশেপাশে সকলেরই ক্ষতি। সেটা না করে ভ্রাতৃত্ব এবং পিস নিয়ে করাটা ইম্পর্ট্যান্ট। লেটিং গো ইজ ইম্পর্ট্যান্ট ফর সব ক্ষেত্রে। আশা করি বোঝাতে পারলাম। এটি ছিল একটা ছোট্ট বিবৃতি আমার তরফ থেকে। এই ওপিনিয়নগুলো সম্পূর্ণ আমার নিজের, আমি আনবায়াসড হয়েই চেষ্টা করলাম বলতে। বন্দুক তুলেই আমি বেশ বড় ভারতীয়, এই বারবার করে বলাটা ইম্পর্টেন্ট নয়, এটা খুব ছেদও হয়। এটা এখনকার এরকম নয়, এখানে আরও অনেক আমাদের ভেতরে ইন্টারনাল ইস্যুস আছে। দ্যাট ইস্যুস শুড বি অ্যাড্রেস প্রপারলি। আর ওখানে ওই ঘটনাটা কেন হলো, পুলওয়ামাতেও সেই ধরনের ঘটনা হয়েছিল। ইন্টেলিজেন্স আরও টাইট হওয়া উচিত, সিকিউরিটি আরও বাড়ানো উচিত, যার ক্ষেত্রে যে বাইরের থেকে ক্রস বর্ডারে মুভমেন্টগুলো যাতে না হয়। আমার মনে হয় যে দেশের যারা উপরে রয়েছে তাদেরকে এর উপর বেশি চাপ দেওয়া উচিত, তাই না? আপনাদের কি মতামত জানাবেন। আজকের জন্য একটুখানি বাই, টেক কেয়ার। আর যাওয়ার আগে যেটা বলি, সাব্বা খেয়াল, সকলের ভালো।